আজকের এই গল্পের মৃত্যু শেষ নয়, কারণ আসামের সেই জঙ্গলে যাকে ঘোড়া পাক মারে সে মরে না, সে ফিরে আসে আর পরে শিকার খুঁজতে শুরু করে। আর আজ আমি বলবো সেই 5 জন মানুষের গল্প যারা মারা যাওয়ার পরেও আজও বেঁচে আছে। নমস্কার চিত্তা, কেমন আছেন? আশা করি আপনি এবং আপনার স্ক্যারি এফএমের বিশাল পরিবার সবাই খুব ভালো আছেন। চিত্তা, আমি সরাসরি আসামের পুরা মায়াং থেকে আপনাকে মেল করছি। আমার নাম দীপঙ্কর। আপনি হয়তো জানেন, মায়াং এমন এক জায়গা যেখানে আজও লোকচক্ষুর আড়ালে তন্ত্রমন্ত্রের প্রাচীন ধারা বয়ে চলেছে। আজ থেকে 15-20 বছর আগেও মায়াংয়ের মানুষ ডাক্তার বা পুলিশের চেয়ে কবিরাজের ওপর বেশি ভরসা করত। বলা হতো, মায়াংয়ের মায়ায় কোনো পুরুষ পড়লে মহিলারা তাকে বশীকরণ করে পশু পাখি বানিয়ে রেখে দিত। এমনকি জাদুকর পিসি সরকারও যখন এখানে এসেছিলেন, তিনিও এই কালো জাদুর দাপট দেখে অনেকটাই অবাক হয়েছিলেন। কিন্তু আজ তোমাকে যে ঘটনাটা আমি লিখছি, সেই ঘটনাটা কোনো সাধারণ প্রেতকে নিয়ে নয়, বরং ঘোড়া পাককে নিয়ে। আমার জেঠুর এক বন্ধুর সাথে ঘটা সেই বীভৎস সত্য দাদুর মুখ থেকে শোনা। জেঠুর সেই বন্ধুর নাম ছিল অনিমেষ কাকা। মায়াংয়ের ঝিলপাড়ে যেখানে একজোড়া পুরনো তাল গাছ দাঁড়িয়ে আছে, সেখানেই ছিল ওনার মাছ ধরার নেশা। জায়গাটা খুব বদনাম ছিল, কারণ পাশে থাকা বিশাল বাঁশবাগানটা ছিল সব ধরনের প্রেত আর বেতালের আস্তানা। কিন্তু অনিমেষ কাকা ছিলেন বড্ড সাহসী। বর্ষার এক রাত, আকাশে মেঘ ডাকছে, কই মাছেরা লাফিয়ে পাড়ে উঠে আসছে। অনিমেষ কাকা জাল ফেলে পাত্র ভরে মাছ তুললেন। কিন্তু অদ্ভুত বিষয় হলো, তিনি যতবার মাছ ধরছিলেন, পাত্রের মাছ আপনা আপনি কমে যাচ্ছিল। তিনি ভাবলেন কোনো জন্তু হয়তো মাছ চুরি করছে। কিন্তু যখন তিনি পেছনে ফিরলেন, তার রক্ত হিম হয়ে গেল। অনিমেষ কাকা দেখলেন অন্ধকারের ভেতরে একটা দানবীয় শরীর বসে কাঁচা মাছগুলো চিবিয়ে খাচ্ছে। কোমরের ওপরটা মানুষের মতো হলেও নিচটা পুরোপুরি ঘোড়ার, আর সেই হলো ঘোড়া পাক। প্রাণের ভয়ে সেদিন তিনি মাছের গামলাটা সরিয়ে দিয়ে কোনো ক্রমে পালিয়ে এলেন। কিন্তু তিনি বুঝতে পারেননি, ঘোড়া পাকের নজর একবার যার ওপর পড়ে তার নিস্তার নেই। পরের কয়েকদিন অনিমেষ কাকা ঘরে বসে ঘোড়া দৌড়ানোর শব্দ পেতেন। মনে হতো একটা অতিকায় ঘোড়া তার ঘরের চারপাশে ঘুরপাক খাচ্ছে, আর একটা ভারী গলায় বলছে, আমার মাছ দে, আমার রক্ত দে। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। সবকিছু একসময় স্বাভাবিক হয়ে যায়। অনিমেষ কাকাও এই সব কিছু ভুলে যান। একদিন হাট থেকে ফেরার সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সময় বাঁচাতে তিনি সেই বাঁশ বাগানের শর্টকাট রাস্তা ধরলেন। মাঝপথে তিনি অনুভব করলেন তার পেছনে কেউ একজন আসছে। ফিরে তাকাতেই দেখলেন সেই অতিকায় ঘোড়া পাক। কিন্তু এবার সব থেকে বড় চমকটা ছিল মূর্তির মুখে। সেই ঘোড়া পাকের মুখটা ছিল ওনার পাশের বাড়ির সেই বৃদ্ধ কাকার মতো, যিনি 1 মাস আগে মাছ ধরতে গিয়ে উধাও হয়েছিলেন। অনিমেষ কাকা ভয়ে দৌড়াতে শুরু করলেন, কিন্তু বেশি দূর যেতে পারলেন না। সে জানোয়ারটাও ওনার উপর ঝাঁপিয়ে পড়ল, বড় বড় দাঁত দিয়ে ওনার ঘাড়ের নলি ছিঁড়ে ফেলল, আর সামনের পা দুটো দিয়ে ওনার মাথাটা এমনভাবে পিষে ফেলল যে মাথাটা একেবারে ছাই হয়ে গেল। আমার দাদু তখন সেই রাস্তা দিয়ে ফিরছিলেন। ঝোপের আড়াল থেকে তিনি সেই বীভৎস দৃশ্যটা দেখেছিলেন, কিন্তু ভয় আর অসহায়তায় দাদুর পা চলেনি।
দাদু দেখেছিলেন অনিমেষ কাকার নিধর শরীরটা থেকে একটা কালো ধোঁয়া বের হয়ে সেই ঘোড়া পাকের সাথে মিশে গেল। কয়েকদিন পর থেকে গ্রামের মানুষ সেই জলাশয়ের ধারে এক নতুন ঘোড়া পাককে দেখতে পেল, যার মুখটা ছিল হুবাহু অনিমেষ কাকার মতো। লোককথা অনুযায়ী ঘোড়া পাক যাকে মারে সে নিজেই পরবর্তীকালে ঘোড়া পাকে পরিণত হয়। আর এভাবেই মায়াঙের শ্মশান আর জলাশয়গুলোতে এই অভিশপ্ত বংশবৃদ্ধি চলতেই থাকে। যেটা মায়াঙের এই সত্যিটা আজ মানুষ ভুলে গেছে, কিন্তু আজও বর্ষার রাতে কামাখ্যা আর ছিন্নমস্তার আশীর্বাদ ছাড়া কেউ সেই ঝিলপাড়ে যাওয়ার সাহস করে না। যেটা আপনি এবং আপনার চ্যানেলের সবাই ভালো থাকুন। এই ঘটনাটা প্লিজ আপনার চ্যানেলে শোনাবেন। ইতি আপনার অনুরাগী দীপঙ্কর, মায়াং, আসাম। নমস্কার চিত্তা, কেমন আছেন আপনি? আশা করি ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর মা শারদার আশীর্বাদে আপনি এবং আপনার স্ক্যারি এফএমের বিশাল পরিবার সবাই খুব ভালো আছেন। আমি প্রার্থনা করি আপনাদের ওপর কোনো অশুভ শক্তির ছায়া যেন কোনোদিনও না পড়ে। যেটা আমি আসামের কামরূপ জেলার এক প্রত্যন্ত গ্রাম থেকে পার্থিবী বলছি। আমি আপনার চ্যানেলের সেই শুরু থেকে আজ পর্যন্ত এক নীরব কিন্তু ভীষণ গোড়া ভক্ত। আপনি যখন মাঝে 1.5 বছর কোনো ভিডিও ছাড়েননি, তখন আমি রোজ আপনার চ্যানেল চেক করতাম আর ভাবতাম চিন্তা কেন হারিয়ে গেলেন। আপনার এপিসোড 53 দেখার পর থেকে আমার মনে হলো আমার দাদুর বলা এই হার হিম করা সত্যিটা এবার আপনাকে পাঠানো দরকার। যেটা আপনি কি জানেন আমাদের আসামের এই জঙ্গলগুলোতে আজও এক ধরনের বিভৎস বিভীষিকা বাস করে। লোকে একে বলে ঘোড়া পাক। যদিও এখন আর একে সচরাচর দেখা যায় না, কিন্তু আজও যখন শ্রাবণ বা ভাদ্র মাসের রাতে ঝমঝম করে বৃষ্টি পড়ে, তখন জঙ্গলের গভীর থেকে এক অমানসিক শব্দ ভেসে আসে। মনে হয় যেন কোনো বিশাল দেহী ঘোড়া বাতাসে বেগে ছুটে বেড়াচ্ছে। আমার দাদু, যিনি এখন শয্যাশায়ী, তার নিজের চোখে দেখা সেই 5 জন মানুষের মৃত্যুর ইতিহাস আজ আপনাকে পাঠাচ্ছি। দয়া করে চিত্তা আমার এই রিকোয়েস্টটা রাখবেন, আর আমি চাই আপনার সেই গম্ভীর আর রাজকীয় গলায় এই ঘটনাটা আমাদের সবাইকে শোনাবেন। দাদু বলতেন ঘোড়া পাক কোনো সাধারণ ভূত নয়। এটা এমন এক প্রাণী যার শরীরটা মানুষের মতো হলেও পা দুটো ঘোড়ার মতো এবং পিছনের দিকে উল্টোনো। এর গায়ের শক্তি 10 জন ষাঁড়ের সমান। এটা যত দ্রুত আসে তত দ্রুত বাতাসে মিলিয়ে যায়। গৌরব ছিল আমাদের গ্রামের সব থেকে সাহসী ছেলে। সেদিন রাতে ও নদী থেকে মাছ ধরে ফিরছিল। একা পথ। হঠাৎ ও অনুভব করলো ওর পেছনে কেউ একজন খুব জোরে জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। গৌরব যেই টর্চটা ফেলল, দেখলো এক বিশাল দেহী ছায়ামূর্তি, যার পা দুটো টকটক করে মাটিতে পড়ছে। গৌরব দৌড়াতে শুরু করলো, কিন্তু পারল না। পরদিন সকালে গৌরবের দেহটা পাওয়া গেল একটা কাঁঠাল গাছের মুখ ডালে। ওর সারা শরীরটা যেন কেউ আখের মতো চিবিয়ে ছিবড়ে করে দিয়েছে। সব থেকে বিভৎস ছিল ওর মুখটা। ওর নিচের চোয়ালটা টেনে কেউ ছিঁড়ে ফেলেছিল। ওর একটা হাত নাকি শরীর থেকে 100 হাত দূরে পড়েছিল। এরপরে হিরেন আর সমীর কাকা এই দুজন ভেবেছিল ঘোড়া পাককে ধরবে। হাতে মশাল আর বল্লম নিয়ে ওরা জঙ্গলে ঢুকলো। হঠাৎ চারপাশটা কুয়াশায় ঢেকে গেল আর একটা বিকট হাসির শব্দ শোনা গেল। 3 দিন পর ওদের দেহ পাওয়া গেল গ্রামের পচা জলভূমিতে। চিত্তা, সমীরের পেটের ভেতরে কয়েক কেজি কাদা আর ধারালো পাথর ঠাসা ছিল, যেন কেউ জ্যান্ত অবস্থায় ওর মুখ দিয়ে ওগুলো ভেতরে ঢুকিয়েছে। আর হিরেনের অবস্থা ছিল আরো করুণ। ওর হাড়ের গুঁড়ো সারা শরীরে ছড়িয়েছিল। মনে হচ্ছিল কোনো বিশাল হাতুড়ি দিয়ে কেউ ওর শরীরটা
প্রতিটা ইঞ্চি মেপে থেতলে দিয়েছে। এর পরের পালা ছিল বিনিতা মাসি। বিনিতা মাসি রাতে কুয়োর পাড়ে গিয়েছিলেন। ঘোড়াপাক সাধারণত পুরুষদেরই ধরে, কিন্তু সেদিন হয়তো শিকার পাচ্ছিল না। মাসি যখন কুয়ো থেকে জল তুলছিলেন, তখন এক অমানসিক লম্বা হাত এসে ওনাকে কুয়োর ভিতর টেনে নিল। সকালে দেখা গেল মাসির দেহটা কুয়োর ওপর ভাসছে। ওনার মাথার সব চুলকে যেন জ্যান্ত অবস্থায় চামড়া সমেত উপড়ে নিয়েছিল। ওনার চোখ দুটো কোরত থেকে খুবলে বের করা ছিল। গ্রামের মানুষ যখন অধিষ্ঠ, তখন এক শক্তিশালী তান্ত্রিককে ডাকা হলো। তিনি দাবি করেছিলেন তিনি ঘোড়াপাককে লোহার শিকল দিয়ে বাঁধবেন। কিন্তু চিত্তা, ঘোড়াপাক যে কোনো সাধারণ প্রেত নয়। মাঝরাতে তান্ত্রিকের মন্ত্র পড়া হঠাৎ থেমে গেল। সকালে যখন গ্রামবাসীরা সেখানে গেল, দেখল তান্ত্রিকের দেহটা মাটির উপর এমনভাবে চ্যাপ্টা হয়ে পড়ে আছে, যেন বিশাল কোনো অতিকায় ঘোড়া ওনার বুকের ওপর কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চালিয়েছে। ওনার হৃৎপিণ্ডটা শরীর থেকে উধাও ছিল, আর ওনার হাতের সেই লোহার শিকলগুলো যেন কেউ কোনো অদৃশ্য শক্তিতে মাখন কাটার মতন মাঝখান থেকে কেটে ফেলা হয়েছিল। যেটা এই ইতিহাসটা আমাদের এলাকার মানুষের রক্তে মিশে আছে। আমার দাদু বলেন, ঘোড়াপাক কোনোদিন ধ্বংস হয় না, সে শুধু অপেক্ষায় থাকে। যেটা আমি আপনাকে বারবার রিকোয়েস্ট করছি, এই ঘটনাটা আপনার চ্যানেলে বড় করে শোনাবেন। আপনি আমাদের পরিবারের মতো, আর আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে আমার। আর অবশ্যই বলুন কবে আপনার পডকাস্ট স্টুডিওতে আমাকে ডাকবেন। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম যেটা। অনেক ভালোবাসা নেবেন। ইতি, আপনার চিরকালের অনুরাগী পার্থিবী, কামরূপ, আসাম।